আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় ইরানের আরো 2 সামরিক কমান্ডার নিহত। ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন, ফসল উৎপাদন ব্যয় 50 কমার প্রত্যাশা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে ড্র হল গলে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর 2 ইনিংসে 2 সেঞ্চুরি। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর আরও 2 কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। শনিবার ভোরে নতুন করে ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে কয়েক সপ্তাহের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। বিস্তারিত সুব্রত কাইনের রিপোর্টে। ইরান ইসরায়েলে চলছে হামলা পাল্টা হামলা। শনিবার তেহরানের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সামরিক বাহিনীর আরও 2 কমান্ডার ও 1 পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করে তেল আবিব। পাল্টা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। এমনকি ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির সম্মেলনে তিনি একথা বলেন। চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়ালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরমাণু ইস্যু নিয়ে আবারও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর এমন সিদ্ধান্ত নেয় তেহরান। এদিকে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দাদের এমন তথ্যের 3 মাস পর নতুন তথ্য জানালো মার্কিন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তেহরান পরমাণু অস্ত্র তৈরি করবে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষের সকল দলের প্রতিনিধিত্ব দরকার বলে মনে করছে অনেক রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, উচ্চকক্ষের সংখ্যানুপাতিক সদস্য থাকলে 2001 ও 2008 সালের নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পেত না। এবি পার্টি সহ সমমনা দলগুলো বলছে, আনুপাতিক হার না থাকলে উচ্চকক্ষ রাখারই প্রয়োজন নেই। জান্নাতুল বাকি কিকার রিপোর্ট। নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন পিআর পদ্ধতি নিয়ে আলোচনা। এনসিপি, খেলাফতে মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো মনে করে ক্ষমতার ভারসাম্য আনতে উচ্চকক্ষে ভোটের সমানুপাতিক সদস্য রাখা প্রয়োজন। আমাদের দল 2021 সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিক হারে নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্রে ছিল। আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক হারে। আমরা কনস্টিটিউশনটা রেখেছি, কনস্টিটিউশনের লোয়ার হাউসে এতদিন আমরা কি প্রবলেম আইডেন্টিফাই করেছি যে একটা দলের প্রধান যখন একা চাচ্ছেন তখন সে কনস্টিটিউশনটা পরিবর্তন করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতে উচ্চ ও নিম্ন উভয় কক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন হওয়া উচিত। এবি পার্টি বলছে ভোটের অনুপাতে সদস্য বন্টন না হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে থাকবে না তারা। বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে,
কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম ওনারা অ্যাবসেন্ট মাইন্ডে নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আলোচনায় উপস্থাপিত মূল বক্তব্যে প্রস্তাবিত জুলাই সনদে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়টি সংবিধানের প্রস্তাবনায় কেন রাখা হবে এই বিষয়ে প্রশ্ন তোলেন ববি হাজ্জাজ। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোন আইন হয়রানি বা বিচার শুরু করে উচিত প্রকার করলো না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। এই যে ধরনের জিনিসগুলো আমাদের দেশে এর আগেও হয়েছে, যেগুলো তিনি ক্ষমা প্রাপ্তি আর্টিকেল দিয়ে দিচ্ছেন, এটা কতখানি আসলে প্রয়োজনীয়তা আছে, এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। সরকার উৎখাতে সহায়তাকারী বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীকে জায়গা করে দেওয়ার জন্যই উচ্চকক্ষ তৈরি করা হচ্ছে কিনা আলোচনায় সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। যেটি ভয়, উচ্চকক্ষ কি ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছে? কারণ আপনি যদি কিছু লোককে বিভিন্ন কারণে আপনার দলে ভূমিকা রেখেছিল, এই জন্য একটা আপার চেম্বার তৈরি করে ডাম্পিং গ্রাউন্ড করলে আমাদের না কোনোই কাজে হয়তো আসবে না। নাগরিক কোয়ালিশনের সমন্বয়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় বিভিন্ন আলোচক একটি দলকে ইঙ্গিত করে বলেন, যারা ক্ষমতায় যাবে বলে মনে করছে তারাই পরিবর্তন চায় না। আমি মনে করি মিশ্র পদ্ধতি, যেমন যেখানে উচ্চকক্ষটা আমাদের ওই যে দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে, এবং এটা রিয়েলি চেকস এন্ড ব্যালেন্সের একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাবেদ হোসেন খান উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার। গতানুগতিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত 50% কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তার জন্য প্রয়োজন সরকারি অনুমোদন ও নীতিমালা, জানাচ্ছেন শাইখ সিরাজ। প্রতি বছর কৃষি জমিতে ব্যবহার হয় 30 থেকে 35 লাখ মেট্রিক টন ইউরিয়া, যার 80%ই আমদানি নির্ভর। সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতা। এই সমস্যা সমাধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জাবেদ হোসেন খান উদ্ভাবন করেছেন ন্যানো ইউরিয়া। তিনি দাবি করছেন এই সার প্রয়োগে খরচ কমবে 82%। যেখানে 4200 থেকে 4500 টাকার ইউরিয়া খরচ, সেখানে আমার 230 টাকার ইউরিয়াতে 1 বিঘা জমি আরামে চাষাবাদ হবে, এবং হয়েছেও তাই। কৃষক পর্যায়ে ফসলের মাঠে পরীক্ষামূলক এই সার ব্যবহারেও মিলছে প্রত্যাশিত সাফল্য। এত লাগাত আমি যে চাষ করে আসতেছি, আর আমার ভাই যে করাইছে যে পদ্ধতি, তাতে মনে হচ্ছে যে আসলে এই পদ্ধতিতে করলে খরচও কম, খাটনিও কম, আমার সময় বাঁচবে। ফলন আশা করি এইটা এর থেকে অনেকটা ফলন হবে। ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগোচ্ছে এই ন্যানো ইউরিয়া। যারা হচ্ছে অ্যাগ্রো বিজনেস করে তাদের সাথে আমাদের একটা এনডিএ চুক্তি আছে, তো আমি আশা করবো যে খুব শীঘ্রই আমাদের কোনো একটা কোম্পানির সাথে চুক্তি হবে, যেটা আমরা মার্কেটে আসতে পারবো। তো পাশাপাশি সরকারও এগিয়ে আসছে এবার। দেশের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে গবেষক বলছেন, ন্যানো সারের সরকারি অনুমোদন এবং নীতিমালা প্রণয়ন জরুরি। 1921 সালে প্যাটেন্ট নীতিমালা ব্রিটিশ পিরিয়ডের, সেটা দিয়ে গভর্নমেন্ট চলছে, তখন তারা আপডেট করে এখন 2022-এর নীতিমালা কার্যকর হয়েছে 2024-এ। তাহলে আমরা পিছিয়ে আসতে এমনিতে 103 বছর। ন্যানো প্রযুক্তি ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমবে উৎপাদন ব্যয়। যদি ন্যানো ইউরিয়া ব্যবহার করা যায় তাহলে সাশ্রয় করা যাবে 22,000 কোটি টাকা, পরিবেশ থাকবে সুরক্ষিত। প্রয়োজন এর সরকারি অনুমোদন এবং কৃষক পর্যায়ে ব্যবহার। যশোরের চরমনকাঠি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজকের এই সংবাদে প্রফিত মাতৃ মানুষ অনুষ্ঠানে। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ।